ডক্টর ইউনূস সুইজারল্যান্ডে অবস্থান করছেন। শোনা যাচ্ছে ডক্টর ইউনূস সহ আরও ৩ উপদেষ্টা পদত্যাগ করছেন। ডক্টর ইউনূস পদত্যাগ না করলেও ছাত্র উপদেষ্টা যারা ৩ জন আছেন তারাও পদত্যাগ করছেন। পদত্যাগ করে তারা কি করবেন সেরকম আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে। অনেকে বলছেন যে আমেরিকার খেল শুরু হয়েছে। আসলে কোন খেল শুরু হয়েছে সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। ইউনূস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে কনফিডেন্সিয়াল রিজনে, সে নামটা বললাম না, তাকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে। সো বাংলাদেশের রাজনীতিতে আজকের যেই ঘটনাটি, যে সেটি হচ্ছে যে আসলে রাজনীতিতে স্পেসিফিক প্রেডিকশন করাটা বা রাজনীতির স্পেসিফিক কথা বলাটা ডিফিকাল্ট হয় এই কারণে যে রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়, সময়ে সময়ে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। এর মধ্যে যে কতগুলো পূর্বের সিচুয়েশন ছিল, বহাল ছিল, তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে। যে পূর্বের বিষয়গুলো ছিল যে শেখ হাসিনা বাংলাদেশে পুনর্বহাল হতে পারে, আওয়ামী লীগ সরকার পুনর্বহাল হতে পারে। এটা একটা খুব জোরালো একটা অপশন। তারপরে যদি এই অপশন কাজ না করে তারপরে নির্বাচন হতে পারে অথবা ইউনূস হটা আন্দোলন হতে পারে। এই অপশনগুলো ছিল। তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে গতকালকে থেকে, যে আলোচনা হচ্ছে ক্যান্টনমেন্টে, যে সেনাবাহিনী বেসিক্যালি চাচ্ছে যে নির্বাচন দিয়ে বের হয়ে যেতে, তারা সেই দায়টা নিতে চাচ্ছে না। সেই জন্য তারা ইউনূস যেহেতু নতুন এই পদ্ধতিটা মানছেন না, ইউনূস যেহেতু এই ক্ষমতায় থাকতে চাচ্ছেন, তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছেন, নতুন রাজনৈতিক দল করে তাদের সাথে থাকতে চাচ্ছেন, তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন, সেই জন্য সেনাবাহিনী এই দায়টা নিতে চাচ্ছে না। কারণ সেনাবাহিনী দিন শেষে মনে করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে বা আওয়ামী লীগ বিএনপি এই দুইটা রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়ে টিকে থাকা সম্ভব নয়। টুডে অর টুমোরো তাদের যে, আপনি যদি প্রেসিডেন্ট দেখেন, যে তাদের পূর্ব যে আগের অতীত ইতিহাস যদি দেখেন, যে সেনাবাহিনীর অতীত ইতিহাস ভালো নয়। যারাই অকাম কুকাম করেছে তাদের সবাইকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়েছে। দেখেন আজকে মঈনুদ্দিন ফখরুদ্দিনের অবস্থা দেখেন, বা তাদের পূর্বে যারা ছিল তাদের অবস্থা দেখেন যে কি হয়েছে। তো সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সেনাবাহিনী চায় না যে রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলোর সাথে তারা দ্বন্দ্বে জড়াতে চায় না, কারণ অবশ্যই তারা পানিশমেন্টের মুখোমুখি হবে। তো সেই জন্য যেটা করতে চাচ্ছে যে ইউনূস চাচ্ছে ক্ষমতা থাকতে, সেনাবাহিনী চাচ্ছে নির্বাচন দিয়ে দিতে। এই দুই দ্বন্দ্বের মধ্যে গতকাল রাত্রে কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু গুলির শব্দ শোনা গিয়েছে, গুলির আওয়াজ শোনা গিয়েছে। সেনাবাহিনীর ভিতরে প্রচন্ড পরিমাণে ২-৩টা গ্রুপ সক্রিয়, তা যে কোনো মুহূর্তে সেই ৭৫-এর মতো বিদ্রোহ পাল্টা বিদ্রোহ, অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান, এগুলোর মতো সিচুয়েশন হতে পারে। সেই সিচুয়েশন এড়ানোর জন্য, দেশকে নির্বাচনমুখী করার জন্য সেনাবাহিনী, বিশেষ করে ওয়াকারুজ্জামান চাচ্ছেন যে নির্বাচন দিয়ে উনি বের হয়ে যেতেন। কিন্তু ইউনূস যেহেতু উনি চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে ফ্যাসিস্ট, যেহেতু উনি বাংলাদেশে জঙ্গিবাদকে উত্থান করতে চান, জঙ্গিবাদকে মদত দিতে চান, জঙ্গিবাদী স্টাইলে রাষ্ট্রটা চালাতে চান, সেই জন্য উনি চান যে উনি থাকতে, রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখতে। কিন্তু সেনাবাহিনী সেটা চাচ্ছে না, যার জন্য সেনাবাহিনীর সাথে ইউনূসের দ্বন্দ্বর আকারটা ডে বাই ডে প্রকট আকার ধারণ করছে। তো সেই প্রেক্ষাপট থেকে নতুন আপডেট হচ্ছে যে সেনাবাহিনী চাচ্ছে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করতে, নতুন তত্ত্বাবধায়ক সরকার এনে তাদের অধীনে নির্বাচন দিয়ে তারা বের হয়ে যেতে। আর সেই জন্য একজন সাবেক মন্ত্রীর, প্রভাবশালী মন্ত্রীর ছেলেকে, কনফিডেন্সিয়াল রিজনের নামটা বললাম না, হয়তো আপনারা এর মধ্যে অনেকে বুঝে গেছেন, তাকে প্রধান উপদেষ্টা করে বিএনপি থেকে কিছু নিয়ে, আওয়ামী লীগ থেকে ২-১ জন নিয়ে এবং অন্য অন্য রাজনৈতিক দল থেকে নিয়ে, সিভিল সোসাইটি, সেনাবাহিনী দল থেকে কিছু, সেনাবাহিনীর থেকে সাবেক কিছু অফিসারদেরকে নিয়ে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তারা নির্বাচন দিতে চাচ্ছে। এখন দেখার বিষয় যে সেটা কিভাবে আগায়, কতটুকু আগায়, কতটুকু সফল হয়, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ কতটুকু মানে বা বিএনপি কতটুকু মানে, সেটা দেখার বিষয়। বাট এট দ্য মোমেন্ট আপডেট হচ্ছে যে নতুন মাত্রা রাজনীতিতে যেটা যোগ হয়েছে, যে ইউনূস আর থাকছেন না।
এই যে জঙ্গি উপদেষ্টা মাহফুজ, আসিফ, নাহিদ ওরা থাকছেন না, ওদের চ্যাপ্টার ডে বাই ডে ক্লোজ হয়ে যাচ্ছে। যেই কোনো মুহূর্তে ওরা এমন হতে পারে যে ওরা অ্যারেস্ট হয়ে যেতে পারে। ওরা যদি বাড়াবাড়ি করে, ওরা তো বাড়াবাড়ি করবে, ওরা অ্যারেস্ট হয়ে যেতে পারে, ইউনূস আউট হয়ে যাবে, আর নতুন তত্ত্বাবধায়ক সরকার আসছে। আমরা সেই সময়ের জন্য, সেইটুকুর জন্য আমরা অপেক্ষা করছি। দেখা যাক সেই নতুন তত্ত্বাবধায়ক সরকারে কারা আসছে। আর যদি সেটি ফেল করে, তাহলে অপশন হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে, সেটাও আরেকটা অপশন। সো দেখা যাক, এখন আমরা অপেক্ষায় আছি যে বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতরে প্রচণ্ড পরিমাণে এগুলো নিয়ে ঝামেলা হচ্ছে, এগুলো কোন দিকে মন নিচ্ছে, এগুলোর জন্য আমরা অপেক্ষা করছি। আপনারা সবাই অপেক্ষা থাকুন, ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। যে কোনো ফর্মেটই আসুক, যাই আসুক না কেন, আমাদের মাঠে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কেউ আমাদেরকে ক্ষমতা বসিয়ে দিতে পারবে না। বাংলাদেশের জনগণকে আমাদেরকে ক্ষমতা বসাইতে হবে। আমরা জনগণের জন্য কাজ করতে হবে, আমাদের রাজপথে থাকতে হবে। বঙ্গবন্ধু কন্যা নির্দেশের জন্য সকলে অপেক্ষা করুন। নির্দেশ দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ সবাই রাজপথে নেমে পড়ুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাতে আস্থা। এর কথা সার্জিসদের বিভিন্ন কর্মকাণ্ড সমন্বয়ক শব্দটাকে কলুষিত করে ফেলেছে এমন আলোচনা কিন্তু চতুর্দিকে রয়েছে। অনেকে বলেন সমন্বয়ক এখন শব্দটা গালিতে পরিণত হয়েছে। সমন্বয়ক শব্দটা নিয়ে ট্রল হচ্ছে এবং সমন্বয়ক পরিচয় দিতেও অনেকে দ্বিধাবোধ করেন। গতরাতে আমরা দেখেছি বৈষম্যবিরোধী আন্দোলনের দুই গ্রুপের মধ্যে মারামারি, এবং মারামারির পরে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী আন্দোলনের একেবারে প্রথম সারির নেতাদের দোষারোপ করা, তাদেরকে বহিষ্কার করার দাবি জানানো, 21 জন আহত হয়ে হাসপাতালে যাওয়া, 3 জনের অবস্থা আশঙ্কাজনক, এরকম আলোচনা যখন গত রাত থেকেই চলছিল, তখন মনে হচ্ছিল যে আজকে সেই আলোচনাটা আরও বেশি বাড়বে, কিন্তু আজকে আর সেই আলোচনাটা বাড়েনি। কারণ সার্জিস আলমের একটা ফেসবুক পোস্ট, তিনি ফেসবুক পোস্ট দিয়ে জুলাই ফাউন্ডেশন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বলেছেন। নিজেকে সরিয়ে নিয়েছেন এমন তথ্য জানিয়েছেন, যদিও আজকে 22 তারিখে তিনি সরিয়ে নিয়েছেন নিজেকে, তেমনটা বলেননি। তিনি বলেছেন মূলত গত 7 জানুয়ারি তার মেয়াদটা শেষ হয়ে গেছে। 7 জানুয়ারি থেকে জুলাই ফাউন্ডেশনে, জুলাই স্মৃতি ফাউন্ডেশন, সেই জুলাই স্মৃতি ফাউন্ডেশনে কোনো সাধারণ সম্পাদকের পদ আর নেই। এখন থেকে এখানে সাধারণ সম্পাদকের কোনো পদ আর থাকবে না। এই ফাউন্ডেশন মূলত নেতৃত্ব দেবেন সিইও পদ, যে সিইও পদের দায়িত্ব রয়েছেন স্নিগ্ধ, মুগ্ধর ভাই, সেই স্নিগ্ধই চালাবেন। সার্জিস আলম পদত্যাগ করলেন এবং তার পদত্যাগটা এখন টক অফ দ্য কান্ট্রি। তার পদত্যাগ নিয়ে যখন গণমাধ্যমে নানা রকমের খবর আসছে, খবর হচ্ছে, আলোচনা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হচ্ছে, তখন আর একটা খবর সামনে চলে আসছে। সেটা হচ্ছে 3 জন যে ছাত্র উপদেষ্টা রয়েছেন, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম, এই 3 জনও নাকি পদত্যাগ করতে যাচ্ছেন সরকার থেকে, এবং তারা পদত্যাগ করে সম্ভবত দল গঠনের দিকে মনোযোগ দিবেন এমন আলোচনা যেখানে রয়েছে। আবার অন্যদিকে এই আলোচনাও রয়েছে তারা মূলত পদত্যাগ করে নিজেদের এক ধরনের আত্মরক্ষার পথে চলে যাচ্ছেন। তারা এতটাই বিতর্কিত হয়ে পড়েছেন, যখন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, শেখ হাসিনার সরকারকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, সেই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন আচরণ এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে, এমন আলোচনা, এমন সমালোচনা কিন্তু তারা জন্ম দিয়েছেন। সবথেকে বেশি সমালোচনা সরকারকে কেন্দ্র করে এবং সমন্বয়কদের কেন্দ্র করে। সমন্বয়কদের কথায় সরকার চলছে এবং সমন্বয়কদের কথায় সরকার চলতে গিয়ে লেজে গবরে অবস্থা তৈরি করেছে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর নিজের দেশের একের পর এক সিদ্ধান্ত যখন তিনি পাল্টে ফেলছেন, এক স্বাক্ষরে তিনি 100-র বেশি আদেশ দিয়েছেন এবং বাইডেন প্রশাসনের 78টির মতো যে নিয়ম কানুন আইন, সেই আইন পরিবর্তন করে ফেলেছেন। সেই ডোনাল্ড ট্রাম্পের এই বাংলাদেশে এক ধরনের প্রভাব তৈরি হবে এবং সেই প্রভাবটা বর্তমান সরকারের বিপক্ষে চলে যাচ্ছে, এবং সেই বিপক্ষে যাওয়াটা এক ধরনের নিজেদের করে নিচ্ছে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা। ব্যাপারগুলো, পদক্ষেপগুলো শেখ হাসিনার পক্ষে যাচ্ছে এমন আলোচনা কিন্তু রয়েছে। যখন শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং ভারতে একেবারে সর্বোচ্চ সম্মান
মন্ত্রী পর্যায়ের সম্মান তাকে দেয়া হচ্ছে, মন্ত্রী পর্যায়ের প্রোটোকল তাকে দেয়া হচ্ছে। সেই ভারত তাকে ফেরত দিতে চাইছে না, ফেরত দেওয়ার ব্যাপারে কোনো কথা তারা শুনতে চাইছে না। বাংলাদেশে বিভিন্ন ধরনের মিটিং করছেন শেখ হাসিনা, বিশ্বব্যাপী মিটিং করছেন, এবং সজীব ওয়াজেদ জয় যখন একেবারে ঘোষণাই দিয়ে দিয়েছেন শেখ হাসিনা ফিরছেন, সরকার নির্বাচনের ঘোষণা দিলে শেখ হাসিনা ফিরে আসবেন দেশে এবং নির্বাচন করবেন, ঠিক সেই সময় সব থেকে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে গেছে ইউনূস সরকার পদত্যাগ করতে যাচ্ছেন। ইউনূস সরকার যদি পদত্যাগ করেন তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? নতুন সরকার হিসেবে কারা আসবে? নতুন তত্ত্বাবধায়ক সরকার হবে নাকি জাতীয় সরকার হবে? আদতে পদত্যাগের ব্যাপারটা সব থেকে বেশি আলোচিত হওয়ার কারণ হচ্ছে এই সরকার সব দিক থেকে ব্যর্থ হচ্ছে, কোনো দিকেই কোনো কিছু আসলে তারা কন্ট্রোল করতে পারছে না। তারা যখন সব কিছু কন্ট্রোল করতে পারছে না, তখন আবার গায়েবী মামলার নামে যত মামলা মোকদ্দমা আছে, তাদের পক্ষের লোকজনের বিভিন্ন মামলা মোকদ্দমা রয়েছে, সেই মামলা মোকদ্দমাগুলো প্রত্যাহার করে নেওয়ার ঘটনাও ঘটছে। সেই ব্যাপারটা নিয়েও সমালোচনা হচ্ছে যে একেবারে ঢালাওভাবে সব মামলা প্রত্যাহার করে নেওয়া, এটাও এক ধরনের বৈষম্য, এবং বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে সমন্বয়ক এবং সরকাররা যে ধরনের আচরণ করছেন সেই আচরণটা বৈষম্যমূলক আচরণই যাচ্ছে। নির্বাচন সংস্কার কমিটি যে প্রস্তাব করেছে যে জুলাইয়ের দোসর যারা রয়েছে, জুলাইয়ের হত্যাকাণ্ডের পেছনে যারা রয়েছে, সেই রাজনীতিবিদ, সেই রাজনৈতিক দল, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে না, তাদেরকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না, মূলত আওয়ামী লীগের কথা বলা হয়েছে। সাথে জাতীয় পার্টি রয়েছে, জাসদ রয়েছে, ওয়ার্কার্স পার্টি রয়েছে, 14 দলের সব দলই রয়েছে। এতগুলো দল, অন্তত 15-16টা দলকে নির্বাচন করতে না দিয়ে শুধুমাত্র জামাত কেন্দ্রিক যে প্রচারগুলো রয়েছে, যে সরকার জামাতের কথাই চলছে, জামাতের কথাই উঠা বসা করছে, সমন্বয়করা জামাতের কথাই চলছে। ইদানিং হাসনাত আবদুল্লাহ তো ওয়াজ মাহফিলে গিয়ে বড় বড় ওয়াজের বয়ানও দিচ্ছেন, এবং সেখানে তিনি সুদ বিরোধী নানা রকমের কথা বলছেন, মানুষকে সুদ খাওয়া হারাম বলছেন। আবার তিনি ক্ষুদ্র ঋণের কথা বলছেন, যে মানুষের জন্য ক্ষুদ্র ঋণ তিনি ব্যবস্থা করে দেবেন। ক্ষুদ্র ঋণে যে সুদ রয়েছে সেটা খাওয়া হয়তো হালাল তার চোখে। সেই ওয়াজ মাহফিলটাও অনেক বড় বিতর্কের জন্ম দিয়েছে। এই সব মিলিয়ে আসলে সরকার এবং সমন্বয়করা বড় ধরনের সমালোচনার মুখে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ইউনূস সরকার, ডক্টর ইউনূস কি পদত্যাগ করতে যাচ্ছেন? তিনি সুইজারল্যান্ডে অবস্থান করছেন, এমন গুঞ্জনও রয়েছে যে তিনি সুইজারল্যান্ডে আছেন, তিনি আর ফিরবেন না। এমন আলোচনাও গণমাধ্যমে শুরু হয়েছে আজকে যে চীন বাংলাদেশে বিশেষ বিমান পাঠাবে, ডক্টর ইউনূসকে চীন আশ্রয় দেবে, চীন এক ধরনের ডক্টর ইউনূসের পক্ষে অবস্থান করবে, এরকম নানা রকমের আলোচনা রয়েছে। যখন এই আলোচনাগুলো রয়েছে, তখন আমরা যদি পূর্বের দিকে তাকাই, তখন দেখতে পাই যে যে আলোচনাগুলোই তৈরি হয়েছে পর্যায়ক্রমে, সেই আলোচনাগুলো কিন্তু একের পর এক সত্য হতে শুরু করেছে। ডক্টর ইউনূসের পদত্যাগের যে আলোচনাটা শুরু হয়েছে, এখন পর্যন্ত যেটা গুঞ্জন কিংবা গুজব হিসেবেই আমরা আখ্যা দিতে পারি, সেটা সত্যে পরিণত হবে কিনা, দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।